আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এসেও আপনার যদি বাংলা ব্যাকরণ নিয়ে চিন্তায় পড়তে হয় বা বারবার পড়ে আপনি পরীক্ষার হলে যাচ্ছেন কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছেন, তাহলে মনে রাখতে হবে আপনার ব্রেনের কোনো সমস্যা না। এটা আপনার পদ্ধতির সমস্যা। যে পদ্ধতিতে শিখতে চাচ্ছেন সেই পদ্ধতি আপনার ব্রেনের সাথে যাচ্ছে না। তাই পদ্ধতি বদলাতে হবে আপনার। আসুন সহজভাবে বাংলা ব্যাকরণ শিখি। আজকে আমাদের ক্লাস হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে। দ্বিতীয় তৎপুরুষ সমাস এমন একটি টপিকস যেখান থেকে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তো দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে আমরা জানি যে তৎপুরুষ সমাস বিভক্তি অনুযায়ী হয়ে থাকে। যেমন ব্যাস বাক্যের দ্বিতীয় বিভক্তি কে রে এরে থাকবে কিন্তু সমস্ত পদে তা লোপ পাবে। এক কথায় ব্যাস বাক্যের সাথে বিভক্তি থাকবে কিন্তু সমস্ত পদে থাকবে না। সমস্ত পদে কি হবে? লোপ পাবে। আবার আরেকটা বিষয় জানি, তৎপুরুষ সমাস মানে কিন্তু কারকরূপী সমাস বলা হয়ে থাকে। যেমন এখানে কর্ম তৎপুরুষ দেওয়া আছে। এখন আমাদের সমস্যাটা কোথায় হয়? আমরা জানি যে সমাস আছে, এর ভিতরে ৩টা সমাসের পরপদ প্রধান। তো আমরা পরীক্ষার হলে যদি পরপদ প্রধান সমাসগুলোকে নির্বাচন করতে যাই, তাহলে আমাদের কি সমস্যা হয় যে কোনটা কোন সমাস হবে। এখানে কোন কোন সমাসের পরপদ প্রধান? দ্বিগু সমাস একটা, কর্মধারয় সমাস একটা, তৎপুরুষ সমাস একটা। তো দ্বিগু সমাসটা নির্ণয় করা আমাদের জন্য সহজ, কারণ কি পরপদ প্রধান এবং সংখ্যা থাকবে। তাহলে বাকি থাকলো কয়টা সমাস? 2টা সমাস। একটা হচ্ছে কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে তৎপুরুষ সমাস। তো আমরা এটা জানবো। একটা কথা আজকে থেকে মাথায় রাখবেন যে এই দুটা নিয়ে আজকের পরে আর সমস্যা হবে না। যদি আমি বলি যে তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে, যেমন এখানে বলাই আছে, তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের সাথে বিভক্তি যোগ করা যাবে। পরপদ প্রধান এবং তৎপুরুষ সমাসের বিভক্তি যুক্ত করা যাবে ব্যাস বাক্যের সাথে। আর পরপদ প্রধান হলেও যদি বিভক্তি না যুক্ত করা যায়, তাহলে কিন্তু আপনার কর্মধারয় সমাস হবে। এখন আমরা আসি তৎপুরুষ সমাসে চা বাগান। এখানে বাগান পরপদ প্রধান, তাহলে কি হবে? চায়ের বাগান, এখানে বিভক্তি আসছে। বই পড়া, বইকে পড়া, পড়াটা প্রধান, পরপদ প্রধান হচ্ছে বইকে পড়া, তাহলে কি এখানেও বিভক্তি আসছে। তাহলে এটা তৎপুরুষ সমাস আমরা বুঝতে পারছি, কারণ পরপদ প্রধান এবং ব্যাস বাক্যের সাথে যদি বিভক্তি থাকে তাহলে তৎপুরুষ সমাস হবে। আবার পরপদ প্রধান যদি সংখ্যা থাকে তাহলে দ্বিগু সমাস হবে। এখন কর্মধারয় সমাস কখন হবে? কর্মধারয় সমাস তখনই হবে যখন আমরা যখন তৎপুরুষ আর কর্মধারয়ের মধ্যে পার্থক্য তৈরি করব, তখন এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে যদি বলি মহানবী, এখানে অবশ্যই নবী প্রধান, মানে পরপদ প্রধান আছে। তাহলে মহাকে নবী হবে কি? হবে না। মহা এটা হয় হচ্ছে মহান যে নবী, এখানে তো কোনো বিভক্তি নাই। মহাকে নবী হচ্ছে না। মহা দ্বারা নবী, মহানের নবী হচ্ছে না বিভক্তি। নীল পদ্ম, নীলের পদ্ম, নীল দ্বারা পদ্ম, এটা কি হচ্ছে? নীল দিয়ে পদ্ম হচ্ছে, মানে বিভক্তি যুক্ত হচ্ছে না, কিন্তু পরপদ প্রধান। তাহলে কি হবে? কর্মধারয় সমাস। আমি আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে বিভক্তি, ব্যাস বাক্যে বিভক্তি থাকবে এবং পরপদ প্রধান হবে। আর কর্মধারয় সমাসে পরপদ প্রধান হবে কিন্তু বিভক্তি যাবে না, মানে বিভক্তি যুক্ত করা যাবে না। এটাই হচ্ছে পার্থক্যটা, মনে রাখতে হবে। এখন আমরা আসি দ্বিতীয় তৎপুরুষ সমাস কিভাবে মনে রাখবো। কারণ দ্বিতীয় তৎপুরুষ সমাস আমাদের অনেকাংশে ভুল হয়ে থাকে। আমরা এখানে 3টা টেকনিক আছে। এই 3টা টেকনিক যদি আপনি মুখস্থ রাখেন বা মনে রাখেন, এই টেকনিক অনুযায়ী যদি আপনি উদাহরণগুলা মনে রাখেন, তাহলে আর সমস্যা হবে না। যেমন দেখি 1 নম্বর টেকনিক আছে, সমস্ত পদ দ্বারা কর্ম বা কাজ বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। মানে সমস্ত পদ কোনগুলা? এই যে যেমন এখানে আছে বই পড়া, তাহলে এটা যদি ব্যাস বাক্য করে কি হবে? বইকে পড়া। এখন সমস্ত পদ দ্বারা কর্ম বা কাজ বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে, তাহলে কর্ম বা কাজ বোঝাতে হবে। যেমন এখানে কি আছে? আম পোড়ানো। কি আছে? আম পোড়ানো, আমকে কুড়ানো, বিভক্তি আসছে কিন্তু। কলা বেচা, কলাকে বেচা। ছেলে ভুলানো, ছেলেকে ভুলানো। এখন নিয়মটা কিসের পড়ছি? কর্ম বা কাজ বোঝাবে। তাহলে আম কুড়ানো কি একটা কাজ না? অবশ্যই কাজ। কলা বেচা কি একটা কাজ না? অবশ্যই কাজ। ছেলে ভুলানো কি একটা কাজ না? অবশ্যই কাজ। তাহলে কর্ম বা কাজ বোঝালে, সমস্ত পদ দ্বারা কর্ম বা কাজ বোঝালে কোন সমাস হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। ভাত রাধা কি একটা কাজ না? অবশ্যই কাজ। বীজ বোনা একটা কাজ না? অবশ্যই কাজ। ভাত রাধা, ভাতকে রাধা। বীজ বোনা, বীজকে বোনা। ঘর সাজানো একটা কাজ না? অবশ্যই কাজ। তারপরে রথ দেখা একটা কাজ,
তারপরে বই পড়া, একটু আগে তো বললাম একটা কাজ। তাহলে সমস্ত পদ দ্বারা কর্ম বা কাজ বোঝালে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এখন হচ্ছে টেকনিক 2, সমস্ত পদের শেষে প্রাপ্ত, সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এগুলো থাকলেই দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। মানে সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এগুলো থাকলে কি সমাস হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। তাহলে অবসর প্রাপ্ত, লাস্টে কি প্রাপ্ত আছে? এই যে আছে, তাহলে কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে ভারপ্রাপ্ত, এই যে প্রাপ্ত আছে। তারপরে বিপদাপন্ন, এই যে পণ্য আছে। পরলোকগত, এই যে গত আছে। আশ্রিত, এই যে চরণাশ্রিত, আশ্রিত আছে। আপনার কিন্তু পরীক্ষার হলে দেশবাক্যের থেকে বেশি ইম্পর্টেন্ট সমাসটা সমস্ত পদ দ্বারা আপনাকে কিন্তু ধরতে হবে কোন সমাস। কারণ পরীক্ষায় থাকবে কলা বেচা কোন সমাস, তাহলে ক খ গ ঘ নম্বরে এরকম থাকবে, যেটা কি তৎপুরুষ সমাস না হচ্ছে কর্মধারায় না দ্বিগু না দ্বন্দ্ব। আর যদি তৎপুরুষের ভিতরে হচ্ছে ভাগ করে দেওয়া থাকে তাহলে কি হবে? হয়তো ক নম্বরে থাকলো ষষ্ঠী তৎপুরুষ, খ নম্বরে থাকলো দ্বিতীয় তৎপুরুষ, গ নম্বরে থাকলো চতুর্থ তৎপুরুষ, ঘ নম্বরে থাকলো সপ্তমী তৎপুরুষ, এরকম থাকবে। তাহলে আপনি যদি মনে রাখেন যে সমস্ত পদ দ্বারা কর্ম বা কাজ বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, কাহিনী শেষ। সমস্ত পদ দ্বারা প্রাপ্ত পণ্য, সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এগুলো থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এটা মনে রাখবেন। এর ভিতরে অতীত সমস্ত পদের শেষে থাকার পরেও একটা সমাস আছে যেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে না, সেটা হচ্ছে ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে ধারণাতীত। এটা হচ্ছে ব্যাসবাক্য হয় ধারণার অতীত, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে এটা শুধু মনে রাখবে যে অতীত সমস্ত পদের শেষে থেকেও এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে না। এখন আসি টেকনিক 3, সময়ের ব্যবধান, সময়ের ব্যাপ্তি বোঝালেই তা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। সময়ের ব্যাপ্তি, যেমন আমি বললাম চির সুখী, সময়ের ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। আমি বললাম চির সুখী, ব্যাসবাক্য কি হবে? চিরকাল ব্যাপী আর সুখী, তাহলে কি এটা সময় বোঝাচ্ছে। তারপরে চিরকুমারী, তারপর হচ্ছে বিশ্বযুদ্ধ, এগুলো সবই দ্বিতীয় তৎপুরুষ সমাস। এক কথায় আপনি মনে রাখবেন দ্বিতীয় তৎপুরুষ সমাসের কর্ম বা কাজ বোঝাবে, তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস, এবং সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এগুলো থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবং টেকনিক 3 যেটা দেওয়া আছে সময়ের ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এই টেকনিক 3টা আপনি মাথায় রেখে আপনি যে কোনো বই থেকে প্র্যাকটিস করবেন, আর জিন্দেগিতে আপনার দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে কনফিউজডে পড়তে হবে না পরীক্ষার হলে। তাহলে আপনারা এগুলা আরো অনেক বইয়ে অনেক ধরনের উদাহরণ দেওয়া আছে, এখানে উদাহরণ অনেকাংশে কমই আছে, বিভিন্ন বইয়ে আরো বেশি দেওয়া আছে উদাহরণ। ওই উদাহরণগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন, অনুশীলনের উপরে কোনো কিছু নাই, অনুশীলন করবেন। তাহলে এই দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে পরবর্তীতে আর আপনার প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং কনফিউজড হওয়ার সম্ভাবনাও কম থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ।